দশম শ্রেণীর ভূগোল বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আজকে ক্লাসে তোমাদের এটা আলোচনা করি। প্রথম অধ্যায়ে এই জায়গাটা শেষ করব, তারপর আরও কিছু অংশ রয়েছে। এরপরে আমরা বায়ুর কাজ এই জায়গাটা যাব। তাই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আজকে এই ক্লাসটায় আলোচনা করব। কি কি রয়েছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। প্রথমে দেখি করি, তারপরে অ্যারেট, পিরামিড চূড়া। এইটা একটা ছবির মধ্যে দিয়ে গোটাটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পেন্সিল আছে কারো কাছে? পেন্সিল যদি থাকে দাও। তাহলে এখানে দেখো, বেশ, এখানে একটা জিনিস দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত্য অঞ্চল বিভিন্ন প্রকারের ভূমিরূপ দেখা যায়। এখানে কিন্তু হিমবাহ ক্ষয়কার্য, এখানে কিন্তু সঞ্চয় কার্য নয় যে জমা হয়ে কোনো ভূমিরূপ তৈরি করবে না, এখানে ক্ষয় করে কোনো ভূমিরূপ তৈরি হবে। তাহলে কি রকম হবে করি, সেটা কি একটু আমরা সংজ্ঞা হিসাবে জেনে নিই এবং কেমন দেখতে হয় সেটা দেখে নিই। পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে অনেক সময় কি হয়, উপত্যকায় এমনভাবে গর্ত বা খাত সৃষ্টি হয় যে দেখলে মনে হয় যেন হাতল লাগানো ডেক চেয়ার, অর্থাৎ পর্বত গাত্রের একদিকে খুব খাড়া, মাঝখানে গর্ত বা খাত। এর নাম হচ্ছে করি। আসলে আমি ব্যাপারটা বলি, দেখো ছবিটা আঁকলে বুঝতে পারবে। ধরো এরকম পর্বত রয়েছে, তো এইরকম ধরো পর্বত, এখানে পর্বত এরকম থাকে অনেক সময়। এটা গোটাটাই উঠে গেল, এদিকে হালকা হালকা উঠে গেল, এইদিকে উঠে গেল, এরকম করে এটা এই দিক থেকে নেমে গেল। এইগুলো যেগুলো না, এগুলো বিটগুলো, শক্ত পাথরের খণ্ড এইগুলো, ঠিক আছে? এইগুলো ক্ষয় হয় না। ফলে এই যে জায়গাগুলো না, এগুলো নিচু একটা ঢালু যে অংশ, এই অংশটা, এই জায়গাটা ফাঁকা পুরো খাল, এই অংশটা পুরো ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এইখানটা এই জায়গাটা ফাঁকা, বুঝতে পেরেছো? ফলে কি এইগুলো চড়াই, এই দিকটা অনেকটা উঁচু কিন্তু এই দিকটা ঢালু, আবার এই দিকটা ঢালু, এই দিকটা চড়াই, এই দিকটা ঢালু, ওই দিকটা আবার ঢালু, এই দিকের এই দিকটা ঢালু, এই দিকটাও ঢালু, এই দিকটার এইখানটা উঁচু, এই দিকটা ঢালু, আবার এই দিকটা ঢালু। এই যে দুটো উঁচু অংশের মাঝখানে যে অংশটা, এটা অনেকটা নিচু। ফলে দুটো উঁচু জিনিসের মাঝখানে যে নিচু অংশটা রয়েছে, এইটা উঁচু, এই হাতটা এটা উঁচু, ঠিক আছে? আর এই দিকটা পর্বত উঠে যাচ্ছে ওপর দিকে। ফলে এইখানটা যে খাল অংশটা রয়েছে, এইটাকেই করি বলছি। আর ঠিক এই জায়গাটাকে আমরা করি বলছি, এইটাকে আমরা বলছি করি, বুঝতে পেরেছো? তার মানে এই জায়গাটা কিন্তু সে পাহাড়ের শির বলতে পারো, গোটাটায় পাথরের অংশ, এটা ক্ষয় হয় না। এই জায়গাগুলো যেগুলো ক্ষয় হয়, যে জায়গাগুলো খাল হয়ে গেছে, এটা এইগুলো শির, এরকম করে পর্বতগুলো এরকমই তৈরি হয়, বুঝতে পারছো? তো এটা করি হলো। এরপরে দেখো, যেমন দেখো এই করির উদাহরণ রয়েছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের করি, ফ্রান্সের সার্ক, জার্মানিতে কার এবং ওয়েলসে কুম বলে। কোথায় কি বলে একটু একটু দেখে নেবে, তাহলেই হবে। বেশ, এই করি বা সার্কের তিনটি অংশ, মধ্যভাগে গর্ত থাকে, মধ্যভাগে গর্ত, মস্তিষ্কের দিকে খাড়া দেওয়াল, আর প্রান্ত ভাগ, এই তিনটে ভাগ থাকে। হিমবাহ গলা জল করিতে জমা হয়ে হ্রদ তৈরি হলে একে করি হ্রদ বলা হয়। এই যে এখান থেকে যখন হিমবাহ গলে জলগুলো আসে না, এই নিচু জায়গায় এসে অনেক সময় জমা হয়ে যায়, জল জমা হয় খালটাতে, ফলে একটা হ্রদের সৃষ্টি হয়। এবারে আমার এইখানে খাতাতে তো ছোট লাগছে, তুমি যদি পর্বতে এরকম করি অংশে যাও, তাহলে দীর্ঘ একটা জলাশয় দেখতে পাবে হ্রদের সাইজে, সেটাকে করি হ্রদ বলছি আমরা, সেটাকে আমরা করি হ্রদ বলছি। বেশ, অ্যারেটটা দেখে নি কি বলে, সবকটা সহজ,
এবং ছবির মাধ্যমে বুঝলে কিন্তু অনেক সহজে বোঝা যাবে। করির মস্তক, এই করির যে মাথাটা রয়েছে, দেশ হিমবাহের মাধ্যমে ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে প্রসারিত হতে থাকে। এজন্য পর্বতের দুই পাশে দুটি করি তৈরি হলে মধ্যবর্তী অংশটি সংকীর্ণ এবং তীক্ষ্ণ প্রাচীরের মতো হয়ে যায়, যাকে অ্যারেট নামে অভিহিত করা হয়। আমি এক্ষুনি বললাম। এবারে এই দুটি অংশ, এই যে অংশগুলো, এইগুলো কি হয়, তীক্ষ্ণ ছুচালো পাড়া হয়ে যায়। কেন হয়ে যায়? কেননা এই জায়গায় ক্ষয় হতে হতে এই দিকে ক্ষয় করছে, আবার এদিকে ক্ষয় করছে, এই দিক থেকে এই অংশটা ক্ষয় হচ্ছে, ফলে দুদিক দিয়ে কি হচ্ছে, তীক্ষ্ণ ধারালো হয়ে যাচ্ছে এই জায়গাগুলো, তাই তো? এইগুলো কি বলছি? অ্যারেট বলছি। এই তীক্ষ্ণ ধারালো যে অংশ উঁচু, সেগুলো কি বলছি আমরা? অ্যারেট বলছি। তাহলে এটা একটু লিখে রাখি, সব কিন্তু অ্যারেট। ছবি দিয়ে দিয়ে সংজ্ঞা টাইপের আত্মস্থ করে মুখস্থর দিকে আমি বলছি না, মানে বুঝে বুঝে পড়ে নেবে, দেখবে মুখস্থ এমনিই হয়ে যাবে। এবং ছবিটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। তোমাদের যদি পরীক্ষায় পড়ে যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে লেখো, এবং যখন করি বলবে, করি সম্পর্কে লিখলে সেখানে উদাহরণ দিয়ে দিলে কোথাকার করি, ঠিক আছে? এইগুলো আরও বেশি তোমাকে কিন্তু নাম্বার তুলতে সাহায্য করবে। এরপর আছে দেখো পিরামিডের চূড়া। এতক্ষণ যেগুলো গঠন হলো, এই করি, অ্যারেট, এগুলো দীর্ঘ প্রসারিত, তো একদম মাথার উপরে যে জায়গাটা রয়েছে, এইটা কি আমরা কি বলছি? পিরামিড। এইটা কি আমরা কি বলছি? পিরামিড। হয়ে গেল, কমপ্লিট। পিরামিড তার মানে একটি পর্বতে বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি বিপরীতমুখী কড়ি তৈরি হলে মধ্যবর্তী শৃঙ্গ বা চূড়াটিকে পিরামিডের চূড়া বলা হচ্ছে। হ্যাঁ, চূড়ার মতো দেখাচ্ছে, এর জন্য এর নাম হচ্ছে পিরামিডের চূড়া, বা এটাকে হর্ন বলা হয়। হর্ন। এরপরে দেখো কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরা পরেরটা রয়েছে, পরেরটায় আসি। কর্তিত শৈলশিরা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় হিমবাহের গতিপথে যেসব স্পার বা পর্বতের অভিক্ষিপ্তাংশ পথ রোধ করে বা সেগুলিকে কেটে বা ক্ষয় করে হিমবাহ সোজা প্রবাহিত হয়, তাই এদের নাম হচ্ছে কর্তিত শৈলশিরা। আমি বলি একটা জিনিস, দেখবে, ধরো ভালোভাবে জিনিসটা বোঝো। এই যে এই দিকে ধরো পর্বত, এই দিক থেকে পর্বতের অংশগুলো নেমে আসছে, ঢালগুলো। পর্বত চাইবে অনেকটা এগিয়ে আসতে, পর্বত কি চাইবে? অনেকটা আরও এগিয়ে আসতে। কিন্তু কর্তিত শৈলশিরা কি, এই দিক থেকে নদী নয়, হিমবাহ কি চাইবে যে আমি এই জায়গা দিয়েই যাব, ঢাল রয়েছে, আমি এই জায়গা দিয়েই যাব, এই জায়গা দিয়ে। ফলে কি হচ্ছে, এই জায়গাগুলো এ যদি চাই যে আরেকটু এগিয়ে যাব, হবে না। কেন? এ যদি আরেকটু এগিয়ে থাকতো, একে কিন্তু কি করতো, মুছে সাফ করে দিয়ে চলে যাবে এগিয়ে এই দিকটা। ফলে এইটা কিন্তু একই রকমই, কিন্তু এই জায়গাগুলো মাপযোগ হবে একই রকম, মানে প্রায় একই সমানভাবে। তুমি দেখো না, এইখানটাতেও দেখো, এই যে তোমাদের একটা বইয়ে ছবি দিয়েছে, এই যে কর্তিত শৈলশিরা, এইখান থেকে এই দেখো স্পারগুলোকে কেটেছে, দেখো, এই যে হ্যাঁ, হিমবাহের গতিপথ কর্তিত শৈলশিরার অভিক্ষেপ। হ্যাঁ, এইখানটা তো দিয়েছে সহায়িকাতে, এই মানে হিমবাহের গতিপথ, এর মধ্যে যা পড়বে সেটাকে কিন্তু পরিষ্কার করে দিয়ে চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, এখানে দেওয়া রয়েছে। বেশ, ইউ আকৃতির উপত্যকা রয়েছে বা হিমদ্রোণী। তাই হিমবাহ যে পার্বত্য উপত্যকা দিয়ে অগ্রসর হয়, সেখানে হিমবাহের পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমানভাবে হয় বলে সেই উপত্যকাটি আকৃতি ইংরেজি ইউ আকৃতির মতো দেখতে হয়।
সেটাই হচ্ছে কি ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী। আসলে এখানে কি ইউ আকৃতির উপত্যকা একই জিনিস। মানে ধরো এখানে হিমবাহ নদীর ক্ষেত্রে এটা আমরা পড়েছি যে ইউ আকৃতির যে উপত্যকাগুলো। আসলে আমি বলি, ধরো এই দিক থেকে আসছে, এবার নদী কী করে, উচ্চ গতিতে নিম্ন ক্ষয় করে, নিচুর দিকে ক্ষয় করে, এবং মধ্য গতিতে কী করে, বহন করে, বয়ে নিয়ে যায় এবং কিছুটা পাশে ক্ষয় করে। ফলে কি হয়, তাহলে আমরা ইউ আকৃতির এখানটাতে উপত্যকা বা হিমদ্রোণীটা বলছিলাম, এটা পর্বত। এবার কি হয়, নদীর যদি নিম্ন ক্ষয় হয় তাহলে আমরা কিন্তু আই আকৃতির উপত্যকা দেখতে পাই। যদি এই পার্শ্ব ক্ষয় হয়, এই পাশে ক্ষয় হয়, তাহলে আমরা কিন্তু কি হয়, দুটো জিনিসই দেখতে পাই। নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় আমরা দুটো যদি সমান হয়, তখন কিন্তু এটা ইউ আকৃতির আমরা আকৃতিটা দেখতে পাবো। এই ইউ আকৃতি আমরা কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, এই ইউ আকৃতি দেখতে পাবো, না ছাড়া কিন্তু এটা হবে না। এইটা ইউ আকৃতি। এবার আই আকৃতি কখন হবে, যদি নিম্ন ক্ষয় হয় তবে। ইউ আকৃতিটা মনে রাখবে, পার্শ্ব ক্ষয় হতে হবে, এই পাশে ক্ষয়ও হতে হবে, চওড়া হতে হবে, সঙ্গে নিচেতেও ক্ষয় হতে হবে। দুটোই। ইউ এর কি নিচুর অংশটাও খাল দেখো, আবার পাশটা অনেক চওড়া, কিন্তু ভিটা দেখো নিচেরটাই খাল বেশি। বুঝতে পেরেছ? এই ভি আকৃতি বা আই আকৃতির, আই মানে সোজা একদম পুরো এই জায়গাটা খাল, এইটা হয়। এরপরে ঝুলন্ত উপত্যকাটা কি হচ্ছে, এই যে হিমবাহ আসছে এই দিক দিয়ে, এই যে হিমবাহের গতিপথ, এই যে ইউ এর মতো দেখো রয়েছে, এইগুলো কিন্তু পর্বত। হ্যাঁ, এই যে পর্বত, এই যে অংশটা, ঠিক আছে, আমি পেন্সিল দিয়ে দাগ দিই, এই যে পর্বত, এই হিমবাহের উপত্যকা, এই জায়গাটা পুরো হিমবাহের উপত্যকা। আর এই যে মূল হিমবাহের উপত্যকা নিচের অংশটা জলপ্রপাত হিসাবে পড়ছে, এই যে, ঠিক আছে। এই দেখো ইউ আকৃতির, এইটা পুরো এই ঝুলন্ত উপত্যকাটা দেখো ইউ আকৃতির, এটা ভি আকৃতির বা আই আকৃতির কিন্তু নয়, ইউ আকৃতি। এইটা হলো। এরপরে দেখি আমরা এখানে আর একটা ছবি দিয়েছি রসে মতানে, তাই এটাও সম্পর্কে একটু দেখে রাখবো যে হিমবাহের গতিপথে কোনো বড় যখন শিলাখণ্ড ঢিপির আকারে উঁচু হয়ে থাকলে ঘর্ষণ এবং অবঘর্ষজনিত ক্ষয়ের ফলে হিমবাহ প্রবাহের দিকে শিলাখণ্ডটি মসৃণ এবং বিপরীত দিকে উৎপাটনজনিত ক্ষয়ের ফলে অমসৃণ এবড়ো খেবড়ো হয়। ভালো করে বোঝো, আমাদের তো তাই হয়, সব জায়গাতেই তাই হয়। যে জায়গাটার ওপর দিকে ধরো এইটা এরকম রয়েছে, ভালো করে বোঝো, এই যে হাতটা এরকম নামালাম, তাই তো। এবারে এই দিক দিয়ে হিমবাহ যাচ্ছে পেরিয়ে, ফলে এই জায়গাটা দেখো মসৃণ। তুমি এই জায়গাটা যদি হাত দিয়ে দেখো, এই জায়গাটা কিন্তু মসৃণ, কেন এই জায়গার ওপর দিয়ে হিমবাহ পেরিয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি এই দিক থেকে দেখো, মানে এই রকমভাবে আসো, তাহলে এইখানটা কিন্তু আটকে যাচ্ছে। এই জায়গাগুলো দেখো অমসৃণ, এবড়ো খেবড়ো, এইটাই তো হয়, কেননা এই দিক থেকে পেরিয়ে যাচ্ছে। এই দিকে যদি সোজা যায়, দীর্ঘদিন যদি এই দিকে এরকম করে মালিশ করো, হাত বোলাও, তাহলে এই জায়গাটা কিন্তু মসৃণ হবে, কিন্তু উল্টো দিকে যদি যাও অমসৃণ হবে। আর এইটা বড় শিলাখণ্ড, ফলে এই জায়গাটাকেই আমরা, এই উৎপাটন অংশ, এই পুরো অংশটাকেই আমরা কি বলছি, রসে মতানে। এই যে ধরো হিমবাহ এইদিকে যাচ্ছে, হিমবাহ একদম চকচক 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 করবে এই উপরটা, কিন্তু এই দেখো এই জায়গাগুলো কিন্তু এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো, এবড়ো খেবড়ো, বুঝতে পারলে? হ্যাঁ। এরপরে তোমরা আর একটু দেখে নেবে এক্সট্রা, এখানে ক্রাক বা টেলটা দেওয়া রয়েছে। তোমাদের মাঝে মাঝে এইটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, ফিওর্ডটা কিন্তু পরীক্ষায় পড়ে। আমি ওই জন্য এইখানটা আমি করতে বলবো তোমাদের অবশ্যই, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্রের উপকূল সংলগ্ন পার্বত্যভূমিতে বহু খাত তথা হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। এই যে উপরে হিমবাহ ক্রিয়া শুরুর আগে উপত্যকার তলদেশ, এই অংশটা বর্তমান ফিওর্ডের তলদেশ, এই যে অংশটা, ঠিক আছে। পার্বত্যভূমি, এই সমুদ্রপৃষ্ঠে গভীরতা বেশি হলে এগুলিতে সমুদ্রে জল প্রবেশ করে, জলপূর্ণ খাতগুলিকেই ফিওর্ড বলে। এই জলপূর্ণ যে খাত অংশগুলো,
এই জল পূর্ণ করা আছে, এইটাকে আমরা কি বলছি? ফিয়র্ড। এটা পরীক্ষায় পড়ে অবশ্যই করে রাখবে। এরপরে দেখো এই উদাহরণটা অবশ্যই মুখস্থ করে রাখবে যে নরওয়েকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস বা ফিয়র্ডের দেশ। তাহলে এটাও পরীক্ষায় পড়তে পারে, ফিয়র্ডের দেশ কোন দেশকে বলা হয়। নরওয়ের সোভেনে পৃথিবীর গভীরতম ফিয়র্ড রয়েছে। ক্ষুদ্রাকৃতির অগভীর ফিয়র্ডকে আমরা ফিয়ার্ড বলি। অগভীর যদি হয়, বেশি খাল যদি না হয় এই ফিয়র্ডগুলো, সেটাকে আমরা ফিয়ার্ড বলছি, সেগুলোকে আমরা ফিয়ার্ড বলছি। ঠিক আছে, এরপরে এই হিমবাহের বহন কাজ আছে, এগুলো আমরা পরের ক্লাসে আমরা দেখব। পর্বতের উপরিভাগে সঞ্চয় কাজ আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপরে পরের দিন ক্লাসে পুরোপুরি শুরু হবে বায়ুর কাজের ফলে। এবারে বায়ুর কোনটা, বায়ুর অনেকগুলো কাজ আছে, তারই মধ্যে যে বায়ুর প্রথম হচ্ছে বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আমরা পরের ক্লাসে জানব। আজকে ভিডিওটা এই অবধি ছিল। তোমরা যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সহজপাঠ তোমাদেরই পরিবার, তোমরা অবশ্যই পাশে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।